মাসুদ, কটা নাগাদ রায় ঘোষণা শুরু হতে পারে এবং কি ধরনের রায় আসতে পারে বলে আপনার মনে হয়? শরীফ, শুভ সকাল। আমরা আসলে যে প্রশ্নটি করেছেন আমরা আসলে সেটি উত্তর পরে দিচ্ছি। আগে আসলে এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মামলায় শেখ হাসিনার বিচারের প্রক্রিয়াটি নিয়ে আমরা একটু প্রথমে বলতে চাই। সেটি হলো যে ২৪-এর গণ অভ্যুত্থানে ছাত্র জনতার যে আন্দোলনে নিরীহ ছাত্রদের উপর যে গুলি চালানো হয়েছিল তাকে কেন্দ্র করে যে মামলাটি হয়েছিল এবং শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যে প্রথম মামলাটি হয়েছিল ১৪ই আগস্ট ২০২৪-এ, সেটি প্রথম মামলা ছিল এবং সেই অভিযোগে প্রায় ৯ মাস তদন্ত করে তদন্ত সংস্থা যে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে, তারই প্রেক্ষিতে তার বিরুদ্ধে মোট ৫টি অভিযোগ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ বিচার শুরুর যে আদেশ দিয়েছিলেন সেটিরই আজকে রায় হবে। সেই রায় উপলক্ষে যদি আমরা এখন পর্যন্ত বলি যে সার্বিক প্রস্তুতি কিন্তু সম্পূর্ণ আমরা যদি একটু দেখাই, সেটি হলো যে রায় ঘোষণাকে কেন্দ্র করে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা গ্রহণ করা হয়েছে এবং একই সাথে এখানে বেশ কয়েকটি স্তরের তল্লাশি চেকপোস্ট পেরিয়ে তারপরে কিন্তু ট্রাইব্যুনাল এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, সেনা মোতায়েন যে সুপ্রিম কোর্ট একটি চিঠি পাঠিয়েছিল সেনা সদরে, সেখান থেকে সেখানে সুপ্রিম কোর্ট এলাকায় কিন্তু সেনা মোতায়েন করা হয়েছে, র্যাব মোতায়েন করা হয়েছে, পুলিশ সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়েছে, আর্মড পুলিশ বাড়ানো হয়েছে এবং সার্বিকভাবে বিজিবিও মোতায়েন করা হয়েছে। আর এই মামলাকে কেন্দ্র করে শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলায় যে অভিযোগ আনা হয়েছে সেটি হলো যে ২০২৪ সালের ১৪ জুলাই তিনি গণভবনে তৎকালীন আন্দোলনরত ছাত্র জনতার উপরে যে তাদেরকে রাজাকারের বাচ্চা এবং রাজাকারের নাতিপুতি বলে যে সম্বোধন করেছিলেন, তার প্রেক্ষিতে তিনি মূলত উস্কানি দিয়েছিলেন এবং তার বিরুদ্ধে অভিযোগ এসছে। এই অভিযোগ ১ নম্বর অভিযোগে প্ররোচনা, সহায়তা, সম্পৃক্ততা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সশস্ত্র বাহিনীতে ব্যাপক মাত্রায় পদ্ধতিগতভাবে ছাত্র জনতার উপর আক্রমণ করে, এটি শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম অভিযোগ, যেখানে প্ররোচনা, উস্কানি, অপরাধ সংগঠন প্রতিরোধে ব্যর্থতা এবং ষড়যন্ত্রের মতো মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 3(2)A(G)(H) এই কয়েকটি অভিযোগ এখানে রয়েছে, এই কয়েকটি বিষয় এখানে আনুষ্ঠানিকভাবে আনা হয়েছে এবং এই অপরাধ ১ নম্বর অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে যে 4(1) এবং 2 যেখানে রয়েছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায় এবং জয়েন্ট কমান্ড রেসপন্সিবিলিটি, যেটি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনের উপর বর্তাবে, সেখানে যদি প্রমাণিত হয় তাহলে 20(1) এবং 2 ধারা অনুযায়ী শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে। আরেকটি বিষয় সেটি হলো যে 2 নম্বর যে অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে সেটি হলো যে তিনি হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশ দিয়েছিলেন, ড্রোন দিয়ে আন্দোলনকারীদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছিলেন এবং প্রাণঘাতী মরণাস্ত্র ব্যবহার করে হত্যা করে ছাত্র জনতা আন্দোলনকে নির্মূল করার নির্দেশ দিয়েছিলেন। তো সেই অভিযোগটিও যদি প্রমাণিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 3(2)3GH এই অভিযোগ যদি আসে তাহলে সেক্ষেত্রে তার যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দায় আসবে তার বিরুদ্ধে যে জয়েন্ট কমান্ড রেসপন্সিবিলিটি এবং 20(1)(2) অনুযায়ী এই আইনেও সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। তবে সাজার বিষয়টি একান্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের, সেটি ট্রাইব্যুনালই নির্ধারণ করবে। আর শেখ হাসিনার বিরুদ্ধে বাকি যে অভিযোগ 3টি আনা হয়েছে এর মধ্যে একটি হলো জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের কে হত্যার অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে 5ই আগস্ট 2024 শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিকেলবেলা চাংখারপুলে যে 5 জনকে গুলি করে হত্যা করা হয়, আনাসহ 6 জনকে, সেই অভিযোগটি আনা হয়েছে 4 নম্বর অভিযোগ এবং 5 নম্বর অভিযোগ আশুলিয়ায় মরদেহ আগুন দেওয়া, 6টি মরদেহে আগুন দেওয়া হয়েছিল এবং পোড়ানো হয়েছিল। এই 5টি অভিযোগে মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার রায় ঘোষণা করবেন, যেখানে বলা হয়েছে যে তৎকালীন যে শেখ হাসিনা যে নির্দেশ দিয়েছেন তা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সেই নির্দেশ পৌঁছে দিয়েছিলেন তৎকালীন আইজিপি চৌধুরী মামুনের কাছে। চৌধুরী মামুন সেই আদেশ পৌঁছে দেন তৎকালীন আইজিপি চৌধুরী মামুন সেই আদেশ পৌঁছে দেন তৎকালীন মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের। এই অভিযোগগুলি মূলত আসা হয়েছে। তবে এই মামলায় সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো আসামি থেকে রাজসাক্ষী হয়ে এ মামলায় যে হয়েছেন সাবেক আইজিপি চৌধুরী মামুন, তার বিষয়ে ট্রাইব্যুনাল কি আদেশ দেন এটি কিন্তু দেখার বিষয়। কারণ হলো যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন পর্যন্ত যতগুলো মামলা হয়েছে তার কোনোটিতেই কিন্তু কোনো রাজসাক্ষী কখনোই ছিল না। এটিই প্রথম মামলা যেটিতে রাজসাক্ষী হয়েছেন সাবেক আইজিপি। তো এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মোট
56টি মামলার রায় হয়েছে। তো তার মধ্যে এটি জুলাই আগস্ট হত্যা মামলার প্রথম মামলা। আগের মামলাগুলো ছিল ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলা। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে এটি প্রথম মামলা এবং এটি যখন মামলাটি দায়ের হয় সেদিক থেকেও প্রথম, রায়ের দিক থেকেও প্রথম। এবং প্রথম মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনাল রায় ঘোষণা করবেন, সকাল 11টায় ট্রাইব্যুনাল বসবেন এবং সকাল 8টার পরে এই মামলার অন্যতম সাক্ষী থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী মামুনকে আনা হবে। আমরা হয়তো পরবর্তী সংবাদে আরও কিছু আপডেট তথ্য আপনাকে জানাতে পারবো। মাসুদ, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের আরও একজন সহকর্মী আশিকিন প্রিন্স। প্রিন্স, রায় ঘোষণাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন আপনি? হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। শরীফ, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার বিচার হয়েছে এবং এরই প্রেক্ষিতে আজকে রায়টি প্রদান করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। তো এই রায়টি দেয়া উপলক্ষে এরই মধ্যে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকাতে প্রবেশের যে রাস্তাগুলো রয়েছে সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, একই সাথে বিজিবি মোতায়েন করা হয়েছে, পুলিশের সদস্যরাও রয়েছে। তো একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে দোয়েল চত্বর থেকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বা শিক্ষা ভবনের দিকে আসার যে রাস্তাটি রয়েছে সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই রায়কে কেন্দ্র করে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তামূলক সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তো অনেকেই জানতে চাইবেন যে আসলে যে মামলাটি করা হয়েছে সে মামলাটির আসামি কয়জন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও এই মামলার আসামি রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আপনাদের জানিয়ে রাখি যে চৌধুরী আবদুল্লাহ আল মামুন তিনি কিন্তু রাজসাক্ষী হয়েছেন। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল তারা পলাতক অবস্থাতে রয়েছেন, তাদেরই পলাতক অবস্থাতে রয়েছেন এবং এই অবস্থাতে মূলত তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হয়েছে, যদিও তাদের জন্য রাষ্ট্র নিযুক্ত আইনজীবী কিন্তু নিযুক্ত করা হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন যেটি রয়েছে সে আইনে কিন্তু সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে কারো বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলাটি যদি প্রমাণিত হয় ট্রাইব্যুনালে তাহলে কি সাজা হতে পারে। তো সেখানে কিন্তু সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে এই মামলায় যদি অপরাধী প্রমাণিত হয় তো সেই ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের কথা বলা রয়েছে। এছাড়াও অপরাধের মাত্রা অনুযায়ী ট্রাইব্যুনালের বিচারকরা অন্যান্য সাজাও দিতে পারেন, অর্থাৎ সেই ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড বা অপরাধের মাত্রা অনুযায়ী ভিন্ন সাজাটিও কিন্তু দিতে পারেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তো এর আগে আমরা দেখেছি যে ৭১-এ মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধ মামলার সাজা হয়েছে, বিচার হয়েছে। তো সেই ক্ষেত্রে মৃত্যুদণ্ড ছাড়াও আমরা যাবজ্জীবন কারাদণ্ড বা বিভিন্ন মেয়াদের সাজারও কিন্তু আমরা দেখেছি। তো আরেকটি বিষয় যে আপিল করার কোনো সুযোগ আছে কিনা, যদি এখানে এই মামলায় অভিযুক্তরা যদি তাদের অভিযোগ প্রমাণিত হয় বা প্রসিকিউশনের পক্ষ থেকে আপিল করার সুযোগ আছে কিনা। শরীফ, আপনাদের জানিয়ে রাখি যে এই মামলাতে কিন্তু যারা দণ্ডিত হবে তাদেরও আপিল করার সুযোগ রয়েছে, যদি এই রায়ে প্রসিকিউশন সন্তুষ্ট না হন তাদেরও কিন্তু আপিল করার সুযোগ রয়েছে। যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মর্যাদা সেটি হচ্ছে হাইকোর্ট বিভাগের মর্যাদা, তো সেই ক্ষেত্রে এই ট্রাইব্যুনাল থেকে যদি কোনো জাজমেন্ট আসে তো সেই ক্ষেত্রে সরাসরি আপিল করতে হবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এবং আপিল করা কিন্তু নির্দিষ্ট সময়সীমা বলে দেওয়া আছে। সেখানে বলা আছে যে রায় প্রদানের ৩০ দিনের মধ্যে আপিল বিভাগে রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি বা পক্ষ তারা আপিল করতে পারবেন। আর একই সাথে বলা আছে যে এই ৩০ দিনের পরে কোনো আপিল গ্রহণযোগ্য হবে না আপিল বিভাগে। যদিও যদি ৩০ দিনের পরে রিজনেবল কোনো গ্রাউন্ড দেখাতে পারেন কোনো পক্ষ, তাহলে সেই আপিলটি গ্রহণ করা হবে কি হবে না সেটি কিন্তু নির্ভর করবে আপিল বিভাগের ওপরে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আপিলটি করা হবে, যদি কোনো পক্ষ আপিল করেন তাহলে 60 দিনের মধ্যে সেই আপিলটি নিষ্পত্তি করতে হবে। আপিল দায়েরের পর থেকে 60 দিনের মধ্যে মূলত এই আপিলটি নিষ্পত্তি করতে হবে। তো
আমরা যতটুকু জানতে পারছি যে 11টার পরে মূলত এই মামলার রায়টি প্রদান করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে, এবং এই রায় প্রদান উপলক্ষে এরই মধ্যে নিরাপত্তামূলক সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা যে পরিমাণ সাক্ষী সাবুত বা নথি ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করেছেন, এর মাধ্যমে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগটি তারা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছেন। সেই কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী যে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড সেটি প্রার্থনা করা হয়েছে প্রসিকিউশনের পক্ষ থেকে। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই যে ট্রাইব্যুনালে মামলাগুলো করা হয়েছে, এই মামলা প্রমাণের দায়িত্ব কিন্তু প্রসিকিউশনের উপর, অর্থাৎ বার্ডেন অফ প্রুফ সেটি প্রসিকিউশনের উপরে বর্তায়, এবং প্রসিকিউশনকে প্রমাণ করতে হবে তাদের যে আনিত অভিযোগগুলো সেই অভিযোগগুলো তারা প্রমাণ করতে পেরেছেন কি পারেননি। তো আপনাকে যদি জানাই যে আসলে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুন তাদের বিরুদ্ধে কিন্তু সুনির্দিষ্ট 5টি অভিযোগ আনা হয়েছে। তো আপনাকে যদি বলি যে আসলে কি কি অভিযোগ আনা হয়েছে, এর মধ্যে রয়েছে 2024 সালের 14ই জুলাই গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আসামি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য প্রদান এবং এর প্রেক্ষিতে আসামি আসাদুজ্জামান খান কামাল ও আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা, সম্পৃক্ততায় তাদের অধীনস্থ ও নিয়ন্ত্রণাধীন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সশস্ত্র আওয়ামী লীগ সন্ত্রাসী কর্তৃক ব্যাপক মাত্রায় এবং পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণের অংশ হিসেবে হত্যা চেষ্টা, নির্যাতন এবং অন্যান্য অমানবিক আচরণ করার অপরাধ সহ উস্কানি, সহায়তা এবং সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে। তো এই মামলার বিচারটি শেষ হয়েছে, আজকে রায়ের তারিখ ধার্য রয়েছে। যখন ট্রাইব্যুনালে কার্যক্রম শুরু হবে এবং রায়টি প্রদান করা হবে তখন আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেব। আপনাদের জানিয়ে রাখি যে প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা এই মামলাটি প্রমাণ করতে সক্ষম হয়েছেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী যে সর্বোচ্চ শাস্তি রয়েছে মৃত্যুদণ্ড সেটি প্রার্থনা করা হয়েছে প্রসিকিউশনের পক্ষ থেকে। প্রিন্স, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মীরা যোগ দিয়েছিলেন আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণাকে কেন্দ্র করে, বিস্তারিত তারা জানাচ্ছিলেন আমাদের।